আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ বলছি। আচ্ছা, আমেরিকা যেখানে যায় একবারে ঢোল নাগাড়া পিটিয়ে যায় যে আমি এখানে যাচ্ছি, এবার আপনারা সবাই সতর্ক থাকুন। কিন্তু ভারতের বেলায় এত মিনমিনি কেন? ভারতের বিরুদ্ধে যিনি বিষোদ্গার করেছিলেন আমাদের মালিক, আমি তখন থেকে তো নাম দিয়েছি মালিক, তিনি বিশ্বের মালিক, আমরা সব তার প্রজা, তিনি প্রভু, তিনি যা বলেন সেটাই সত্য। তিনি ৮০ বার আমাদের যুদ্ধ থামিয়েছেন, সেটাই সত্য। তিনি ২০০%, ৫০০% হুমকি দিয়েছিলেন ট্যারিফ চাপানোর, সেটাও সত্য। কিন্তু ভারতবর্ষে নরেন্দ্র মোদী একটা মানুষ আছে, তাকে ছাড়া কিছুতে করা যায় না। সে যতই তুমি তীর মারো না কেন, সে ঠিক ঢাল দিয়ে টুক 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 করে আটকে দিয়ে চুপ করে বসে আছে, ট্যাও করে না, ফুঁও করে না। এখন যে প্রত্যুত্তর দেবে না, তাকে আপনি কত তীর মারবেন, কত গালাগাল করবেন, কত হুমকি দেবেন? শেষ পর্যন্ত দরকার আপনার। কারণ আপনার দেশ তো না খেতে পেয়ে মরছে। এখন আপনি হামাগুড়ি দিয়ে, যাতে কেউ না দেখতে পায়, ভারতবর্ষের দোরগোড়ায় আসছেন। তার প্রাথমিক কাজকর্ম করতে এখন তো আমি তো বলেছি ট্রাম্প আলাদা আর আমেরিকার প্রশাসন একটা আলাদা। এখন ট্রাম্প বুঝেছেন, আমি যদি এখন ভারতের সঙ্গে, এখন মোদির সঙ্গে যদি এই ডিলটা না করতে পারি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তাহলে পরে তো আমার সাড়ে সর্বনাশ। এই যে লুটনিক ছিল না, তার ওই কি সচিব টচিব ছিল, মানে কি সেক্রেটারি ছিল, সে একটা, সেই লুটনিককে তিনি চুপি সারে ভারতে পাঠিয়েছেন যে যাও বাবা, গিয়ে ট্যারিফের ব্যাপারটা, এখন তো গন্ডগোল হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, এখন গিয়ে ভারতের হাতে পায়ে ধরে কোনো রকমে ওটাকে ঠিকঠাক করো। তার কারণ হচ্ছে, এখন এই যে আমাদের যে প্রতিনিধি দল, যেটা 18 থেকে আমি বলেছিলাম 12-15%-এর মধ্যে না হবে, সেটা নিয়ে যখন কথাবার্তা বলার জন্য, যখন যাওয়ার জন্য চূড়ান্ত সময় নির্ধারণ হয়েছে, তখনই সুপ্রিম কোর্টের রায়টা এসছে এবং আমাদের এখান থেকে পীযূষ গোয়েল এন্ড টিম, মানে বাণিজ্য মন্ত্রী এবং তার টিম, তারা যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। ট্রাম্পের সেখানে ধোঁকপাখানি শুরু হয়ে গেছে। এইবার আমাদের এখানে একটা কাগজে বেরিয়েছে, দেখুন, খুব মজার খবর কাগজে বেরিয়েছে, সুর বদল, ট্রাম্প সচিব সুবিচারে ভারতে আসার প্রশ্ন। দেখুন, খবরটা পড়ছি, শুনুন। কয়েক মাস আগের কথা, ভারতকে তখন তুলনা করছেন তিনি। রাশিয়া থেকে তেল কেনা বাড়ানো নিয়ে হুমকি দিয়ে বলেছেন, বেশি দিন ওয়াশিংটনকে অগ্রাহ্য করে রুশ তেল আমদানি বহাল রাখতে পারবে না নয়াদিল্লি। আমেরিকার চাপের মুখে 2 মাসের মধ্যে দুঃখিত বলে ক্ষমা চেয়ে বাণিজ্য চুক্তি করতে হবে, এমন অবস্থার সৃষ্টি হয়। এই হুঙ্কার দেওয়া ট্রাম্পের সেই বাণিজ্য সচিব হার্ডওয়ার্ড লুটনিক, বাণিজ্য সচিব মানে আমাদের যেমন পীযূষ গোয়েল, তেমনি ওদের হচ্ছে হাওয়ার্ড লুটনিক। তিনি বৃহস্পতিবার চুপি সারে ভারত সফর করে গেলেন, কাউকে জানায়নি, না আমেরিকা জানিয়েছে, না অন্য তার কংগ্রেস কেউ জানিয়েছে, ডেমোক্র্যাট বা রিপাবলিক কেউ জানিয়েছে, কেউ জানেই না ব্যাপারটা। লুটনিক চুপি সারে এসছে একটা প্রাইভেট জেট নিয়ে, এসে বাণিজ্য সচিবের সঙ্গে কথাবার্তা বলেছে, হ্যান্ডশেক ফ্যান্ডশেক করে আমরা দুঃখিত এই সমস্ত কিছু একটা হয়েছে। তো যাই হোক, সেটা লেখা নেই এখানে। এমনি তো আসেনি, এমনি আসেনি, চাপে পড়লে না হয় সব 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 গাছে উঠে যায়, চাপে যখন পড়ে। এদেশে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করলেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে, এবং এদেশে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গেও দেখা করে বৈঠক করেছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আচ্ছা, লুটনিকের ভারতে আসার থেকে গোয়েলের বৈঠক, পুরো বিষয়টাই সারা হয়েছে অত্যন্ত গোপনে। গোয়েলের বৈঠকটির ছবি দিয়ে এক্সে জানানো হয়, পরে বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট মহল বলছে, সময় বিষম বস্তু, কয়েক মাসের তফাতে পাছার দান উল্টে গিয়েছে। চড়া শুল্ককে অস্ত্র করে নিজেদের সুবিধাজনক শর্তে ভারত বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন। সে দেশের সুপ্রিম কোর্ট সেই রায় বেআইনি তকমা দেওয়ায় খারিজ হতেই সুর নরম করে ফেলেছেন।
চুক্তির স্বার্থে এখন মরিয়া হয়ে লুটনিককে ভারত সফরে পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বৈঠকে কথাবার্তা বিশেষ জানানো হয়নি। গোয়েল শুধু লিখেছেন দুদেশের আর্থিক সহযোগিতা নিয়ে সফল আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন লুটনিকের আশঙ্কা এই গোপন সফরের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করে ট্রাম্প এদেশের ওপর শুল্ক যে হারে 50% থেকে 18% নামানোর কথা জানিয়েছিলেন তার আর অস্তিত্ব নেই। আর শুল্কের খাড়া সামনে না থাকায় চুক্তির শর্ত নিয়ে ফের দর কষাকষির সুযোগ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। নয়াদিল্লির সামনে ইতিমধ্যেই ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদের আমেরিকা সফর স্থগিত হয়েছে, যেটা আমি বললাম। তাতেই প্রমাদ গুনতে শুরু করেছেন ট্রাম্প এবং তার সহযোগীরা। আঁচ করেছেন দ্রুত না এগোলে অচিরেই বদলে যেতে পারে বাণিজ্য চুক্তির গোটা ইতিহাস। দম শেষ, যা দমটম ছিল সমস্ত দমটম ফুরুত হয়ে গেছে। এখন চাপে বললে সব গাছে ওঠে। এখন আমেরিকা যেখানে যায় সে তো একদম ঢাকঢোল নাগারা পিটিয়ে যায়, কিন্তু ভারতে ভাই এলি কেন? চুপি সারে প্রাইভেট জেট নিয়ে কাউকে না জানিয়ে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল যদি এক্স হ্যান্ডেলে ছবিটা পোস্ট না করতেন, তাও তো ভেতরের ব্যাপার উনি ভাঙেননি। ভেতরে কি কি হয়েছে কথাবার্তা সেটা উনি ভাঙেননি। উনি ভদ্রলোকের মতো শুধু ছবিটা ছেপে দিয়েছেন একটা সরকারি তথ্য একটা মানে রাখার জন্য, যে ইনি এসেছিলেন, এনার সঙ্গে কথাবার্তা হয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে। ভেতরের গল্প কিন্তু কিছু হয়নি। যা খিস্তি খাস্তা, যা গালাগাল একে অপরকে যা করেছিলেন, সেগুলো সব শোধ পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল অত্যন্ত হার্ড নাট, ভীষণ হার্ড নাট। ওনায় কিন্তু দমানো খুব মুশকিল আছে। হ্যাঁ, তো উনি তো সহজে ছাড়বেন না। এবং আমি বলেছি না যে লেজে খেলাবে, পীযূষ গোয়েল বলেছিল যে মার্চের মিডলের মধ্যে চুক্তি হয়ে যাবে। আমি বলেছিলাম না, লেজে খেলে ওই গার্ডারের মতো টানতে টানতে দেখবেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 2026 পেরিয়ে গেছে, কি 2027 পড়ে গেছে। অত তাড়াতাড়ি ভারতবর্ষ করবে না। তুমি যত বদমাইশি করবে তোমার শাস্তি তত হবে। তা এদিকে গেল তো এইটা। এবার আর একটা খবরে আপনাদের একটু নজরে আনি, সেটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে 16টা চুক্তি ভারতের কৌশলগত অংশীদারি, মানে আপনার ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে এই চুক্তিগুলো সমস্ত কিছু হচ্ছে, এই তার খবরটা বেরিয়েছে। ষোলোটি চুক্তি ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব, কৃষি থেকে প্রতিরক্ষা, কোয়ান্টাম থেকে কৃত্রিম মেধা, দুর্লভ খনিজ থেকে ইউপিআই, প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের শেষ দিনে 16টি চুক্তি সই করল ভারত। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা, আজ আমরা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। ভারত এবং ইসরায়েলের কালোত্তীর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব মর্যাদায় উন্নীত করা হলো। পারস্পরিক বিনিয়োগ বাড়াতে দুদেশই সই করেছিল দুদেশের লগ্নি চুক্তি। চলতি বছরের মধ্যেই যুক্ত বাণিজ্য চুক্তি সই হতে চলেছে। এই আবহে আজ মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে উচ্চ এবং নবাগত প্রযুক্তির অংশীদারিত্ব কথা ঘোষণা করে, তাতে কৃত্রিম মেধা, কোয়ান্টাম এবং দুর্লভ খনিজ ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে বলে জানানো হয়েছে। এরপরে আরো আছে, সেগুলো হচ্ছে গিয়ে আপনার আগে অনেক বেরিয়ে গেছে, সুতরাং সেগুলো নিয়ে প্যাড আপ করেছে, প্যাড আপ করে খবরটাকে বাড়িয়েছে। অনেক সময় জায়গা ভর্তি করতে হয়, তো তখন বলে যে হয়তো 200 ওয়ার্ডের জায়গায় 300 350 লিখে দাও, তাহলে প্যাড আপ করে আমি ভর্তি করে দেবো। তো এই প্যাড আপ করার স্টোরি শুনলে তো আপনার লাভ নেই। তো যাই হোক, এখন ইসরায়েল আর আমেরিকা অস্ত্রে কিন্তু এবং টেকনোলজিতে দুজনকে পাল্লা দেয়। এখন ইসরায়েলের কাছে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমেরিকার কাছে কিন্তু নেই। আর আমেরিকা সেই সমস্ত অস্ত্র নিয়ে সারা বিশ্বে দাদাগিরি করে, কিন্তু ইসরায়েল কাউকে দেয় না। ইসরায়েল কাউকে ট্রান্সফার অফ টেকনোলজি দেয় না, ইসরায়েল কাউকে অস্ত্র দেয় না। এবং ভারতের সঙ্গে সম্পর্কটা এত গভীর এবং আত্মজ এবং দীর্ঘদিনের। 1999 সালে যখন আমরা কার্গিল চড়েছিল পাকিস্তান বাহিনী, তখন কিন্তু আমাদের গাইডেড মিসাইল দিয়েছিল কিন্তু ইসরায়েল। সেই গাইডেড মিসাইল দিয়ে কিন্তু আমরা অ্যাটাক করে পাকিস্তানকে হারিয়েছিলাম। নইলে আমাদের হারাতে খুব কষ্ট হতো, আমাদের বহু সৈনিক আরো শহীদ হতেন। ইসরায়েল এরকম ভারতের পাশে একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলে জানেন?
ইসরায়েলের দেশের বাইরে ইসরায়েলিরা যদি কোথাও অখ্যাত এবং আপনার কি বলে সুরক্ষিত থাকে, সেটা হচ্ছে একমাত্র ভারতবর্ষ। ভারতবর্ষে যাওয়ার ক্ষেত্রে এবং থাকার ক্ষেত্রে ইসরায়েলের কোনো আপত্তি নেই, কারণ ভারতবর্ষ একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারতবর্ষ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ফলে ইসরায়েল তার যে নাগরিক আছে সেই নাগরিকদের ভারতবর্ষে আসতে চাইলে এক কথায় তাদেরকে দিয়ে দেবে, নইলে বলেন হাজার রকম প্রশ্ন করবে এবং আটকে দেয়। কারণ ইসরায়েলের একটা নাগরিক যদি অন্য দেশে গিয়ে আটকে পড়ে, তাহলে ইসরায়েলের কাজ হচ্ছে সেই নাগরিকটাকে ফিরিয়ে আনা। তার জন্য সে যত $মিলিয়ন খরচা হোক না কেন, ইসরায়েল সেটা করবে। তো যাই হোক, এই যে ট্রান্সফার অফ টেকনোলজি হচ্ছে, এই ট্রান্সফার অফ টেকনোলজিতে আরো জ্বলবেন ডোনাল্ড ট্রাম্প। যে ইসরায়েল ট্রান্সফার অফ টেকনোলজি করলো, তার মানে ওই জিনিসটাই ভারতে তৈরি হবে। ট্রান্সফার অফ টেকনোলজি কি, টেকনোলজিটা ট্রান্সফার করে ভারতে দেওয়া হচ্ছে এবং ভারতের ইউপিআই সিস্টেমের টেকনোলজিটা হচ্ছে ইসরায়েলকে দেওয়া হচ্ছে। আমাদের যে ইউপিআই সিস্টেম আছে সেটা ইসরায়েলকে দিয়ে দেওয়া হচ্ছে টেকনোলজিটা। আর অস্ত্রশস্ত্রের যে সমস্ত এগ্রিমেন্ট এগুলো রয়েছে, সেগুলো এখানে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে ভারতে আসছে, ভারতই তৈরি করবে। যেমন রাশিয়ার সঙ্গে S-400 করছে ট্রান্সফার অফ টেকনোলজির সঙ্গে মাধ্যমে, SU-57 করছে রাশিয়ার সঙ্গে ট্রান্সফার অফ টেকনোলজির মধ্যে। চীনকেও বলা হয়েছে তুমি যদি এখানে কারখানা করতে চাও করো, কিন্তু ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে করতে হবে, আদারওয়াইজ করতে দেবো না। কারণ তুমি 5 বছর করলে, 6 বছরের মাথায় তোমার মনে হলো যে আমি ব্যবসা করবো না, আমি গুটিয়ে নিয়ে চলে গেলাম, আমার শ্রমিকগুলো কি করবে? তখন আমার দেশের লোক, তখন ওই কোম্পানি অধিগ্রহণ করে তারা চালাবে। এই হলো গিয়ে মোদ্দা ব্যাপার। তা এখন সব যত মিলিত শক্তি আছে না, সব এসে ভারতের পায়ের দোরগোড়ায় পড়ে গেছে একদম। এই অপারেশন সিঁদুর ব্যাপারে আমি আপনাদের পরে একটা তথ্য দেব, যে অপারেশন সিঁদুরটা কেন হয়েছিল। এই যে আপনারা দেখেন যে সিআইএ এত শক্তিশালী, এত শক্তিশালী, সে সিআইএ খবর পেল না, তার দেশের থেকে, আমেরিকা থেকে 3টে বিমান উড়লো। 3টে বিমান উড়ে তার মধ্যে একটা পেন্টাগনে মারতে গিয়ে তলায় ভেঙে পড়লো যাত্রীদের এতে ধস্তাধস্তিতে, আর 2টো সোজা গিয়ে একবার টুইন টাওয়ারে মেরে দিল। কি করে হলো? প্রশ্ন জাগবে তো, কি করে হলো? আপনি বলেন ইসরায়েল একটা মাছই ঢুকলে মোসাদ খবর পেয়ে যায়। সেই মোসাদে 1,500 লোককে আবাবিল পাখি হয়ে এসে হামাস ধরে নিয়ে চলে গেল, মোসাদের লোক জানতে পারলো না। এটা অনেক স্টোরি আছে, আনটোল্ড স্টোরি অনেক আছে। আমি ভাবছি কোনো এক রোববার বসে 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 এই সমস্ত স্টোরি বলবো আপনাদের। এজেন্সি কত দূর যেতে পারে এবং দেশের মানুষকে বলিকা বাঁকড়াও করে দেবে। দেশের কয়েক কোটি মানুষকে বাঁচাতে গিয়ে 1,500-2,000 মানুষকে বলিকা বাঁকড়া করে দেবে। এটাও পৃথিবীতে হয়। তো যাই হোক, আজকে ভিডিও এই নিয়ে বাড়াবো না, সময় মতো সব বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর মালিকের জন্য একটু প্রার্থনা করবেন, মালিক যেন সুস্থ এবং সবল থাকেন, এবং আরো যেন উনি টুইটারে লেখেন, ওনার সোশ্যাল মিডিয়া, ট্রুথ সোশ্যালে। শেখ হাসিনা যে কোন লেভেলের খেলোয়াড়, আপনারা এখনো যারা বুঝতে পারেননি তারা এখনো মায়ের ভোগে আছেন। শেখ হাসিনা কিছুদিন আগে নির্দেশ এমনি দেয়নি যে শীর্ষ পর্যায়ের নেতারা সকলে আপনারা দেশে আসেন এবং তৃণমূলের যে সকল কর্মীরা আছে তারা যাতে প্রস্তুত থাকেন। অলরেডি যারা দেশে আসা তারা কিন্তু দেশে আসা শুরু করে দিয়েছে। আমি কারো নাম বলছি না, খেলা মোটামুটি বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। অনেকে এখন আমার থাম্বনেলের একটা ডায়লগ আছে, বলে না খেলা যে চলছে কোন লেভেলের, বাস্তব খেলা যে চলছে কি লেভেলের সেটা এখনো আপনারা বুঝতে পারছেন না। শেখ হাসিনা খেলা মোটামুটি গরম করে দিয়েছে, জাস্ট ফিনিশিং বাকি। 26 মার্চের আগেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি পুরো দমে ফিরে আসছে। হয়তোবা আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটাও উঠে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার এসেছে বিএনপি, তাদের উপর প্রচুর চাপ আছে আন্তর্জাতিকভাবে, এবং ভারতও মোটামুটি তাদের উপর চাপ প্রয়োগ করে রেখেছেই। এই যে খলিল সাহেব আজকে দিনে যে বৈঠকটা হবে সেখানেও কিন্তু ভারতের প্রথম শর্ত থাকবে
যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলতে হবে এবং শেখ হাসিনার উপর যে ভুয়া মিথ্যা মামলা আছে সেটাও তুলে ফেলতে হবে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে যেতে পারে সেটারও ব্যবস্থা করতে হবে। খেলা যে আসলেই চলছে কোন লেভেলের সেটা অনেকে খালি চোখে দেখতে পাচ্ছে না। শেখ হাসিনা কখন দেশে ফিরে যাবে, কিভাবে ফিরে যাবে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু খেলা যে সেই লেভেলের চলছে এটা সত্য কথা। আর খলিলও কিন্তু মোটামুটি ভারতের সাথে আজকে বৈঠকের পর কি কথা হয়েছে এবং আগামীতে 1 মাসের মধ্যে বাংলাদেশে কি ঘটবে সেটাও আমরা মোটামুটি আজ করতে পারবো। কিন্তু ভারত কি কি বিষয় উত্থাপন করবে সেটা আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আগে থেকে মোটামুটি জানতে পেরেছি। কারণ ভারত তো মোটামুটি কেন বিএনপিকে সমর্থন দিয়েছে, কেন বিএনপি সরকার আসলে চেয়েছে সেটা তো আমি গত ভিডিওতে বলেছি যে একটি রাজনৈতিক সরকার আসলে বা বিএনপি সরকার আসলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরানো অনেক বেশি সোজা হয়ে যাবে। কারণ রাজনৈতিক সরকার থাকলে কূটনীতিকভাবে বিভিন্নভাবে ওই সরকারকে চাপ দিয়ে যারা পরাশক্তি আসে তারা স্বার্থ হাসিল করতে পারে। আর ভারত তো বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে রেখেছে, বাংলাদেশ ভারতের পেটের ভিতর। তাই ভারত চাইলে প্রেশার ক্রিয়েট করে কূটনীতিকভাবে অনেক কিছুই তারা হাসিল করতে পারবে। সে কারণে বিএনপি ক্ষমতায় আসুক ভারত চেয়েছে এবং ভারত সাকসেস হয়েছে। ভারত এই কূটনীতিক খেলায় জয়লাভ করেছে। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে এই রাজনৈতিক সরকার বিএনপিকে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাকে তুলে নেওয়া এবং সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যে সকল নিরীহ কর্মীদের নামে মিথ্যা মামলা আছে, তারা গ্রেপ্তার হয়েছে, জেলের ভিতরে আছে, তাদেরকে আস্তে আস্তে জামিনের ব্যবস্থা করা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে সচল করা। যখন মোটামুটি সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো। মোটামুটি সকল কিছু সেট করা আছে। এখন কখন কিভাবে কার্যকর হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। 26শে মার্চের আগে বাংলাদেশ আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতিতে ফিরে আসবে। 26শে মার্চের পরবর্তী সময় কিছু মাসের মধ্যে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের জাগরণ ঘটবে এবং তার কিছু পরবর্তী সময়ে মোটামুটি শেখ হাসিনা দেশে ফিরে আসার টাইম ফিক্সড হয়ে যাবে। এটাই কিন্তু মেইন খেলা চলছে। যারা এতদিন হতাশাগ্রস্ত ছিলেন, যাদের মনে অনেক প্রশ্ন ছিল বিএনপি ক্ষমতা আসলে আমাদের কি লাভ হবে, বিএনপিকে আমাদেরকে দাঁড়াতে দিবে, ডক্টর ইউনূস থেকেও খারাপ আচরণ করবে, ভাই ডক্টর ইউনূস ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কোনো দায়বদ্ধতা ছিল না জনগণের উপর, তারা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব ছিল না। তাই তারা যা ইচ্ছা তা করেছে, করার পরে এখন চলে গিয়েছে। তাদেরকে নিয়ে সমালোচনা কিছুদিন হবে, তাদের জেল ফাঁসি হলে হবে, না হলে নাই। কিন্তু বিএনপির একটা দায়বদ্ধতা আছে। বিএনপি বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দলের একটা। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশের দুটো রাজনৈতিক দলই ছড়ি ঘুরে, বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি উল্টাপাল্টা কিছু করলে বিএনপির একটা দুর্নাম শুরু হয়ে যাবে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট। তাই একটি রাজনৈতিক সরকারকে সবসময় চাপ প্রয়োগ করা যায়, কূটনীতিকভাবে দমিয়েও রাখা যায়, তাদের কাছ থেকে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করা যায় এবং আন্দোলন সংগ্রামে নামলেও তখন জনগণের একটা সিম্পেথি পায় যে বিরোধী দল থাকে তারা। এবং রাজনৈতিক সরকার আসার ফলে আজকে দিনের পরে আর্মিও কিন্তু ব্যারাকে চলে যাবে। তাই আর্মি থাকবে না, পরাশক্তিগুলোর সমর্থন আওয়ামী লীগের সাথে থাকবে। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করার জন্য রাজপথে নামতে পারবে। আওয়ামী লীগকে দমন নিপীড়ন করলে জনগণের সিম্পেথিও আওয়ামী লীগ পাবে। চারিদিক থেকে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট। এবং ভারতও কূটনীতিকভাবে যে খলিল সাহেব আছে বাংলাদেশে এখন পররাষ্ট্রমন্ত্রী, তাকেও প্রেশার ক্রিয়েট করবে। ভারত যে সকল বিষয় পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে বলবে, খলিল সাহেব সেই সকল বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবে। কথা বুঝেন নাই? তখন একটা ফাইনাল ডিসিশন হবে। কারণ তারেক জিয়া কিছুদিন পরে ভারত সফরে আসতেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব ভারত সফর শেষ করে বাংলাদেশে গেলে তার মানে খেলা মোটামুটি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে গুছিয়ে নিয়েছে, ভারতও তাদের কূটনীতিকভাবে খেলা গুছিয়ে নিয়েছে। সে কারণে আমি কিছুদিন আগে থেকেই বলে আসছি খেলা যে চলছে কোন লেভেলের সেটা বোঝা বড় দায়। এই থাম্বনেলটা মোটামুটি সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছে এবং অনেক ইউটিউবার ওই থাম্বনেলটা ব্যবহার করেছে। এইটাই তো মেইন খেলা। কথা বুঝেন নাই? সে কারণেই তো খেলা কোন লেভেলে চলছে সেই কথাটা আমি বলেছিলাম। আসলে যে খেলা কোন লেভেলে চলছে এখন আপনারা বুঝতে পেরেছেন। তো সামনে আরো অনেক খেলা বাকি আছে। আওয়ামী লীগের এখনো রাজপথে নামার কোনো দরকার নেই। আওয়ামী লীগ কূটনীতিকভাবে সকল কিছু গুছিয়ে নেয় এবং সাংগঠনিকভাবে আরেকটু শক্তি সঞ্চয় করুক, তারপরে উথামতাম রাজপথে নেমে রাজপথ কাঁপাই ফেলবে। 10-12 জন নিয়ে ঝটিকা মিছিল করে কোনো লাভ নাই। ওগুলা করলে আরো ক্ষতি। ক্ষতি কি? আশেপাশে যারা আওয়ামী লীগ প্রেমী আছে তাদেরকে হুদায় ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে ঢুকাই দিবে। মাঠ গরম হবে না, মাঠ দখল করতে পারবো না 10-12 জন দিয়ে, লালালারির দরকার কি? খেলা খেললে খেলবো ফাইনাল, হয়তো কাপ নিব, না হলে হেরে যাব। কথা বুঝেন নাই? সেই খেলার জন্য আওয়ামী লীগ এখন প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা সে কারণে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছে এবং আওয়ামী লীগের অনেক নেতাও আস্তে আস্তে দেশে ফেরা শুরু করে দিয়েছে। আমি নাম উল্লেখ করলাম না, সিকিউরিটির স্বার্থে শুরু করে দিয়েছে। এটা ভালো দিক। এতদিন আমরা অনেক কথা বলেছি কেন আসছে না, কি জন্য আসছে না, অন্তত মাঝারি পর্যায়ের নেতারা দেশে ফিরে আসুন। তাই শীর্ষ পর্যায়ের নেতারা না আসলো, মাঝারি পর্যায়ের নেতারা দেশে ফিরে শুরু করে দিয়েছে, নেতৃত্ব দিবে ইনশাল্লাহ।
যারা আওয়ামী লীগের তৃণমূল কর্মী আছেন তারা সংগঠিত হন। আপনাদের নেতারা মোটামুটি দেশে ফিরে আসছে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। তারা সামনে থেকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। হয়তোবা কিছুদিন পর ডিক্লেয়ারও আসতে পারে। যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে মামলা খেয়েছেন, জেলে যাবেন, তাদেরকে জামিন করানো হবে এবং তাদের ফ্যামিলিরও দায়িত্ব নিবে বাংলাদেশ আওয়ামী লীগ। সেটা যদি ডিক্লেয়ার চলে আসে বা রিসেন্টলি চলে আসবে, তাহলে কিন্তু সর্বা হয়ে যাবে, খেলা ফাইনাল হয়ে যাবে। আর সেই খেলায় আওয়ামী লীগকে দমানোর কোনো সুযোগ নেই। এটাই তো বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যাচ্ছে, যে আমরা আন্দোলন সংগ্রাম করে মারা যাবো, কোনো সমস্যা নাই, আমাদের ফ্যামিলির দায়ভারটা যাতে আমাদের সংগঠন নেয় এবং আমরা জেলে গেলে আমাদেরকে জামিনের ব্যবস্থা করে এবং জেলে যাতে আমাদেরকে কিছু টাকা পয়সা পাঠায়, আমরা ভালোভাবে থাকতে পারি, চলতে পারি। এই ভরসাটা দিলে তারা রাজপথে নেমে হয়তো জয়লাভ করবে, না হলে মরে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। তারা নিজের দলের জন্য জীবন দিতে প্রস্তুত, সংগঠনকে ভালোবেসে তারা ফ্যামিলিকেও বিসর্জন দিতে প্রস্তুত, ফ্যামিলি থেকে দূরে সরে আন্দোলন সংগ্রাম করে মরে যেতেও প্রস্তুত। কিন্তু এ সকল বিষয়গুলো তো মানবতার খাতিলেও ইনশিওর করতে হবে। এই সকল বিষয়গুলো জামাত ইনশিওর করে বিদায়িত। জামাতের যে সকল শিবিরের অল্প সংখ্যক কর্মী আছে তারা রাজপথ থেকে তাদেরকে আন্দোলন আমরা সরানো কঠিন হয়ে যায়। মেরে ফেলার পরও তারা সরানো, তারা চিন্তা করে আমি মরে গেলে আমরা শহীদ হয়ে যাবো, আমাদের ফ্যামিলিকে তো দেখার জন্য আমাদের সংগঠন আছে, জেলে গেলে আমাদেরকে জামিন করার জন্য আমাদের সংগঠন আছে, ভয় কিসের আমাদের? এটাই আওয়ামী লীগের করতে হবে। তাহলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি রাজপথ দখল করবে এবং রাজপথ দখলের পর বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা প্রয়োজন, খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা ডিক্লেয়ার দেওয়া প্রয়োজন যে আমরা যারা রাজপথে নামবে, রাজপথে আন্দোলন সংগ্রাম করবে, যারা জেলে যাবে তাদের জামিনের ব্যবস্থা করবে এবং তারা জেলে গেলে তাদের ফ্যামিলির দায়ভার আমরা নিব। এটা বলুক, খেলা মোটামুটি ওইখানেই ফিনিশ হয়ে যাবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।